আর আমরা বাংলা ভাষাটা যেভাবে শিখেছি এর থেকে একটু, আমি আজকের ক্লাসে আপনারা যেটা দেখতে পাবেন যে ইংরেজি ভাষার সাথে বাংলা ভাষার মিলটা বা কেন এটা সোজা, সেই সকল বিষয় নিয়ে আমি কথা বলবো। পাশাপাশি একেবারে একটা যে কোনো ল্যাঙ্গুয়েজের শুরুতে যা যা জানা দরকার সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আমরা প্রথমেই আজকের ক্লাসে একটু ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ মিনস দ্য মিনিংফুল সাউন্ড through which we express our feeling are called language। অর্থাৎ আমরা যে আমাদের মনের অভিব্যক্তি প্রকাশ করার ভাবকেই বা ভঙ্গিকেই আসলে ল্যাঙ্গুয়েজ বলা হয়। এখানে বাংলায় লিখে দেওয়া হয়েছে যে অর্থবোধক ধ্বনির সাহায্যে আমরা মনের ভাব প্রকাশ করে থাকি, তাকে ল্যাঙ্গুয়েজ বলি। অর্থাৎ আমি যে কথাটা বলছি, এই কথাটা যদি আপনি বুঝে থাকেন এবং ওই কথার প্রেক্ষাপটে আপনিও কিছু বললেন, অর্থাৎ মনের ভাব আদান প্রদান। হাউ আর ইউ? আই এম ওয়েল। আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনি কেমন আছেন, আমার এই কথাটা বুঝে আপনি বললেন আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে আদান প্রদান, এই মনের ভাব আদান প্রদানের প্রক্রিয়াটাই হলো মূলত ল্যাঙ্গুয়েজ। এখন যদি বলা হয় যে মাতৃভাষা কি, হোয়াট ইজ মাদার টাং, অর্থাৎ মাতৃভাষাটা কি, মাদার ল্যাঙ্গুয়েজটা কি, তাহলে যে আমরা যে ভাষায় কথা বলি, আমরা যে ভাষায় কথা বলি, অর্থাৎ আমাদের এটাকে নেটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয়। অর্থাৎ দেখেন আমরা ভাষাটা মায়ের কাছ থেকে শিখেছি, মূলত আমরা প্রথম মায়ের কাছ থেকে শিখেছি, তাই এটাকে মাদার টাং বলা হয়। অর্থাৎ আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি এই দেশের ভাষায় মনের ভাব প্রকাশ করাকে মূলত মাদার টাং বা মাতৃভাষা বলা হয়, যেটা বাংলাতে এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে, আপনারা একটু ইয়া করবেন। এবং এই মাতৃভাষার বিভিন্ন ইংরেজি হয়, মাদার টাং, মাদার ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, নেটিভ ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ ইয়োর নেটিভ ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ ইয়োর মাদার টাং, হোয়াট ইজ ইয়োর মাদার ল্যাঙ্গুয়েজ, এই যে বিষয়গুলো সবগুলো একই। আর ফরেন ল্যাঙ্গুয়েজ বলতে বিদেশি ভাষা বোঝায়। এগুলো আমাদের ভাষার মোটামুটি পরিচিতি, যে ভাষা কি এবং ভাষা কয় ধরনের হয়। এরপরে আসেন গ্রামার। এখানে একটু খেয়াল করবেন আপনারা, হোয়াট ইজ গ্রামার? হোয়াট ইজ গ্রামার? গ্রামারের বাংলা শব্দ হলো ব্যাকরণ। দেখেন ভাষাকে শুদ্ধ রূপে লিখতে, পড়তে, বলতে যে সিস্টেমটা ব্যবহার করা হয় তাকে মূলত গ্রামার বলা হয়। আপনি খেয়াল করে দেখেন, আই রাইস ইট, আই রাইস ইট, আমি খাই ভাত, এটা আপনি বুঝেছেন কিন্তু এটা আপনি লিখতে পারবেন না। আমি খাই ভাত, এটা আপনি লিখতে পারবেন না, কারণ ব্যাকরণ বলতেছে যে, বাংলা ব্যাকরণ বলতেছে যে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে অবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে। আর ইংরেজি ব্যাকরণ গ্রামার বলতেছে যে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্ব বসাতে হবে, তারপরে অবজেক্ট বসাতে হবে। তাহলে দেখেন এক একটা ভাষায় আমরা যে ভাষায় বলি না কেন, এই সাবজেক্ট অবজেক্ট ভার্ব বিষয়টা চলে আসে এখানে। যে আমরা এখানে আবিধানিক অর্থে যদি বলি, ইংরেজি ভাষায় সম্পর্কিত যে সকল নিয়ম কানুনগুলো শুদ্ধ রূপে জানলে ইংরেজিটা শুদ্ধ রূপে বলতে পারা যাবে বা লিখতে পারা যাবে বা পড়তে পারা যাবে, তাকে গ্রামার বলা হয়। অর্থাৎ যে আমরা আবিধানিক অর্থে পুস্তকের ভাষায় যদি বলি, যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে লিখতে, পড়তে, বলতে পারা যায়, তাকে গ্রামার বলে। এখন দেখেন আমি যদি বলি ইংরেজি গ্রামার কাকে বলে, বাংলা গ্রামার কাকে বলে, তাহলে যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখতে, পড়তে, বলতে পারা যায়, তাকে বাংলা ব্যাকরণ বলে। আর যে পুস্তক পাঠ করিলে ইংরেজি ভাষা শুদ্ধ রূপে লিখতে, পড়তে, বলতে পারা যায়, তাকে ইংরেজি গ্রামার বলে। এখন যদি বলি আরবি ব্যাকরণ কাকে বলে, তাহলে ঠিক অল দ্য সেম, যে পুস্তক পাঠ করলে আরবি ভাষা শুদ্ধ রূপে লিখতে, পড়তে, বলতে পারা যায়, তাকে আরবি ভাষা বলে, আরবি গ্রামার বলে। এখন এখানে ব্যাপার হলো যে আমরা
এই গ্রামারটা কেন শিখবো? গ্রামারটা কেন শিখবো? আপনি খেয়াল করে দেখেন যে আমি ভাত খাই, আমি ভাত খাই, এটা বাংলা, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ভাত খাই। ভাত খাওয়াটা এখানে দেখেন আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট শিখে এসেছি। যে সাবজেক্ট কি? যে কাজ করে। অবজেক্ট কি? যার সাহায্যে করা হয়। আর ভার্ব কি? যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়। এখানে দেখেন আমি ভাত খাই, এখানে খাওয়াটা ভার্ব, কিন্তু দেখেন এটা শেষে রয়েছে। কে খায়? আমি খাই। কি খাই? ভাত খাই। তাহলে এখানে আমি হলো সাবজেক্ট, ভাত হলো অবজেক্ট, আর খাই হলো ভার্ব। আর একই কথা যদি আমি এর ইংরেজি প্রকাশ করি তাহলে আই ইট রাইস। এই ক্ষেত্রে দেখেন প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। অর্থাৎ প্রত্যেকটা ভাষার তার নিজস্ব স্বয়ংক্রিয়তা রয়েছে। এক একটা ভাষা এক একটা সিস্টেমে হয়। তবে দুনিয়াতে যত ভাষা আছে প্রায় 4000-এর উপরে ভাষা রয়েছে। তার মধ্যে পৃথিবীতে ব্যবহার হয় প্রায় 200-250 ভাষা, মানে প্রচলিত। উপজাতিদের ভাষা সহ 4000-এর উপরে ভাষা রয়েছে। এই সকল ভাষার বেশিরভাগ ভাষার অর্থাৎ 200-250 ভাষার ব্যাকরণ রয়েছে, বাকি ভাষার কোনো ব্যাকরণ নেই। এই ব্যাকরণ যত ভাষায় রয়েছে তার মধ্যে তিনটা মানে আমার জানা মতে হয়তো আরো থাকতে পারে, এই যে বাংলা, চাইনিজ ভাষা আর ইংরেজি ভাষা। এই তিনটা ভাষার 3 ধরনের গঠন পদ্ধতি রয়েছে। আর বাকি যে ভাষাগুলো রয়েছে সবগুলো ইংরেজির সাথে মিল করা। যেমন বাংলাতে বলা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, আর ইংরেজিতে বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর চাইনিজ ভাষাতে রয়েছে তাদের নিজস্ব একটা গঠন প্রণালী। আর বাকি দুনিয়াতে যত ভাষা রয়েছে এর ম্যাক্সিমাম ভাষা ইংরেজির সাথে মিলানো। এখন এটা ইংরেজিরাই তাদের সাথে মিলাইছে নাকি অন্যান্য ভাষা ইংরেজির সাথে মিলাইছে, এখানে একটা ব্যাপার থাকে। কারণ প্রত্যেকটা ভাষারই সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে। এই ক্ষেত্রে যে পদ্ধতিটার মাধ্যমে, এক কথায় বলবো, যে পদ্ধতির মাধ্যমে আমরা শুদ্ধভাবে লিখতে, পড়তে, বলতে পারি তাকে মূলত গ্রামার বলা হয়। আর ইংরেজি ভাষা যখন যুক্ত করব তখন ইংরেজি ভাষা, বাংলা ভাষা, আরবি ভাষা, ফার্সি ভাষা, এইভাবে আমরা শুধু নামটা চেঞ্জ করে আমরা এই ব্যাকরণটা বিভিন্ন ভাষা করতে পারি। অর্থাৎ যে বই পড়লে আমরা ইংরেজি ভাষা, বাংলা ভাষা বা অন্য কোনো ভাষা শুদ্ধ রূপে লিখতে, পড়তে, বলতে পারা যাবে, সেটাই হলো মূলত গ্রামার, সেই ভাষার গ্রামার। তো এখন আপনারা একটু খেয়াল করবেন সাউন্ড। হোয়াট ইজ সাউন্ড? সাউন্ডটা কি? দেখেন সাউন্ড শব্দের অর্থ ধ্বনি বা আওয়াজ। এই সাউন্ড দুই ধরনের। এক ধরনের সাউন্ডের অর্থ আছে, আর আরেক ধরনের শব্দের অর্থ নেই। আপনি খেয়াল করেন, আমি beginning from my class which I talk to you, every word has a meaning, but আপনি দেখেন পাখির ডাক, আমি এখানে আমার কাছে একটা ইয়া রয়েছে, আমি দেখেন একটা শব্দ করব, আপনারা নিশ্চয়ই শব্দটা শুনতে পেরেছেন, দেখেন এর কোনো অর্থ নেই। তাহলে সাউন্ড দুই রকমের, একটা হলো অর্থবোধক আর একটা হলো অর্থ ছাড়া। তাহলে অর্থ ছাড়াটা হলো সাউন্ড, আর অর্থযুক্তটা হলো ওয়ার্ড। সাউন্ড যে সাউন্ডের অর্থ আছে সেটা হলো ওয়ার্ড, আর যে সাউন্ডের অর্থ নাই সেটাকে আমরা সাউন্ডই বলবো। অর্থাৎ সাউন্ডটা দুই ধরনের হয়। এক ধরনের সাউন্ডের অর্থ হবে, আর যেটার অর্থ হবে সেটা হলো ওয়ার্ড। আর যেটার অর্থ হবে না, এনি কাইন্ডস অফ সাউন্ড, পাখির ডাক, গরুর ডাক, বা আপনি যে কোনো জিনিসের শব্দ, এটা আপনি অর্থ বুঝতে পারবেন না। পাখির কিচির মিচির ডাক, এগুলো কোনো অর্থ নেই। যেগুলোর অর্থ আছে সেগুলো হলো ওয়ার্ড। এখন এখানে আমরা সাউন্ডটা কেন জানবো? এই সাউন্ডটা আমাদের একটু পরে
একটু পরে কাজে লাগবে। জাস্ট আপনারা জেনে রাখেন যে শব্দের বা যে আওয়াজের অর্থ আছে সেটাকে ওয়ার্ড বলা হয়, আর যে সাউন্ডের অর্থ নাই সেটাকে আমরা সাউন্ডই বলে থাকি। আচ্ছা, এরপরে আসেন লেটার। লেটার কাকে বলে? আপনারা একটু খেয়াল করবেন যে লেটারটা কি। লেটারটা কি, যে এখানে আমি একভাবে লেখা হয়েছে, আমি যদি অন্যভাবে বলি যে ভাষাকে লিখিয়া প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, ভাষাকে লিখিয়া প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে লেটার বলে। আপনি খেয়াল করে দেখবেন, এইটা দেখেন আমি যেটা লিখছি, এখানে আমি এ লিখেছি, তারপরে আমি লিখলাম ধরেন বি, এরপরে ধরেন আমি লিখলাম জেড। এটা আমি আপনি জানি এ বি জেড, কিন্তু যে কখনো স্কুলে যায়নি বা যাকে ব কলম বলা হয় বা একেবারে অশিক্ষিত বলা হয়, সে কিন্তু জানে না এটা এ বা বি বা জেড। আপনি আপনার বাসার কিছু পণ্য রয়েছে, দেখেন সেই পণ্যগুলোর সাথে কিছু একটা জিনিস লেখা আছে, মানে কেমন কেমন টান টুন দিয়ে লেখা, আর নিচে ওখানে লেখা আছে মেড ইন চায়না। আপনি খেয়াল করে দেখেন, মেড ইন চায়না জিনিসটা আপনি বুঝেন, কিন্তু তার উপরে যে কেমন দাগ দাগ টানা আছে ওইটা বুঝেন না, বা আমি বুঝি না। কিন্তু চায়নারা ওইটাকে লিখেছে মেড ইন চায়না, তাদের মানে ভাষায় লিখেছে মেড ইন চায়না। দেখেন ওই বিষয়টা কিন্তু আপনার কাছে চিহ্ন বা চিহ্ন, আমার কাছে চিহ্ন, কিন্তু চায়নাদের কাছে ওটা অক্ষর। আর এই ABCD আমি জানি, আপনি জানেন, তাই এটা ABCD। আর যে জানে না তার কাছে কিন্তু এটা ABCD নয়, এটা একটা চিহ্নর মতো। তাই বলা হচ্ছে যে ভাষাকে লিখিয়া প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে লেটার বা অক্ষর বা বর্ণ বলে। ভাষাকে লিখিয়া প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, এখানে দেখেন এই যে লেটার হলো ইংরেজিতে মনোভাব প্রকাশের জন্য ব্যবহৃত সাংকেতিক চিহ্ন সমূহ, এটা সংক্ষেপে লেখা দেওয়া হয়েছে। আমি এটাকে একটু আলোচনা করলাম আর কি। তো এরপরে দেখেন বলা হচ্ছে যে মনের ভাব ইংরেজিতে লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় লেটার। তাহলে অনুরূপ বাংলা বর্ণ, যে মনের ভাব বাংলায় লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় বর্ণ বা অক্ষর। অর্থাৎ অক্ষর বা লেটার হলো মনের ভাব প্রকাশ করার জন্য সাংকেতিক চিহ্ন সমূহ। এরপরে আসেন অ্যালফাবেট। এই বিষয়গুলো আপনাদের একটু জানতে হবে। হোয়াট ইজ অ্যালফাবেট? অ্যালফাবেটের বাংলা হলো বর্ণমালা। অ্যালফাবেটের বাংলা হলো বর্ণমালা। আর বর্ণমালা কি? দেখেন মালা মানে কি? হোয়াট ইজ চেইন? মালাটা কি? আপনি যদি কাউকে একটা ফুল দিয়ে বলেন যে আমি তোমাকে একটা মালায় দিলাম, তাহলে কি সে কিন্তু মেনে নেবে না, বা আপনিও বলতে পারবেন না। মালা হতে হলে অনেকগুলো কি লাগবে? ফুল লাগবে। অনেকগুলো ফুল মিলে মালা হয়। তাই অনেকগুলো অক্ষর মিলে বর্ণমালা হয়। খেয়াল করবেন, হোয়াট ইজ অ্যালফাবেট, আমি আপনারা যেভাবে বুঝবেন আমি সেইভাবে বুঝাচ্ছি, আর সুন্দর ভাষায় আবার তার বাংলায় লিখে দেওয়া আছে যে বর্ণমালা। বর্ণমালা কি? অক্ষর, যেটা স্যার আমরা একটু আগে জেনে আসলাম। জি, লেখাগুলো একটু বড় হলে একটু ভালো হইতো মনে হয় আচ্ছা বড় করে আমার দেওয়া থেকে। হবে। হ্যাঁ, একটু বড় করলে মনে হয় ভালো। জি স্যার, ঠিক আছে। এরপরের ক্লাস থেকে লেখাটা বড় করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে এবার দেখেন, অ্যালফাবেট শব্দের অর্থ হলো বর্ণমালা। তাহলে বর্ণ মানে অক্ষর, আর মালা মানে অনেক। তাহলে অনেকগুলো অক্ষর। অনেকগুলো অক্ষরের কি লিমিট আছে?
ইংরেজিতে 26টা অক্ষর রয়েছে, বাংলায় 50টা অক্ষর রয়েছে, আরবিতে 29টা অক্ষর রয়েছে। তাইলে এখন যদি বলি ইংরেজি বর্ণমালা কাকে বলে, মানে অ্যালফাবেট কাকে, তাহলে আমরা এইভাবে বলতে পারি ইংরেজিতে 26টা অক্ষর রয়েছে, একত্রে বলা হয় অ্যালফাবেট। তাহলে বাংলা বর্ণমালা কাকে বলে, ইংরেজিতে বাংলায় 50টা বর্ণ রয়েছে, একত্রে বলা হয় বর্ণমালা। যদি বলি আরবি বা অ্যালফাবেট কাকে বলে, তাহলে আরবিতে 29টা অক্ষর রয়েছে, একত্রে বলা হয় অ্যালফাবেট, মানে আরবি বর্ণমালা। তাহলে এখানে অ্যালফাবেট শব্দ অর্থ হলো, অ্যালফাবেট হলো সবগুলো অক্ষরকে একত্রে অ্যালফাবেট বলে। আপনারা কি বিষয়টা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এখন লেটার আর অ্যালফাবেটের পার্থক্যটা হলো, লেটার মানে একটা অক্ষর, আর অ্যালফাবেট হলো সবগুলো অক্ষর। এই হলো লেটার এবং অ্যালফাবেটের পার্থক্যটা। এখন এখানে লিখে দেওয়া আছে, দেখেন, যে 26টি সাংকেতিক চিহ্ন বা অক্ষর দ্বারা ইংরেজি ভাষাকে লিখে প্রকাশ করা হয়, একত্রে তাদেরকে অ্যালফাবেট বলে। ঠিক বাংলায় একইভাবে বলা হবে, আরবিতে একইভাবে বলা হবে। এখন দেখেন, অ্যালফাবেট দুই রকম, অ্যালফাবেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আবার লেটারকেও কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে। লেটার দুই রকম, একটা হলো ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার। এখন লেখার ক্ষেত্রে ক্যাপিটাল লেটার, স্মল লেটার একটু ভেরি করবে, একটু জানা প্রয়োজন। আমি একটু লেটারটাতে আবার একটু আসছি, যে এই লেটারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ক্যাপিটাল লেটার, স্মল লেটার। এবার ক্যাপিটাল লেটার কোথায় বসে আর স্মল লেটার কোথায় বসে, আপনি যেহেতু ইংরেজি শিখছেন, আমি আজকেই মানে আমি কথা প্রসঙ্গে বলছি, আমি স্যারকে আজকেই বলেছিলাম কথা প্রসঙ্গে, যে স্যার আপনি যে ওনাদের সাথে কথা বলে যে ডিসিশন নিয়েছেন, এটা গুড একটা সিদ্ধান্ত। কারণ স্পোকেন করতে, কথা বলতে বেশি সময় লাগবে না। আমি তো ক্লাসে বলে দিয়েছি যে একটা পদ্ধতির মাধ্যমে 3টা ধরনে আমি এই ইংরেজি কথা বলাটা শেখাবো, এবং আমার এটা প্রমাণিত, শত শত নয়, হাজার হাজার ছেলে মেয়েকে আমি ইংরেজি কথা বলা শিখিয়েছি। আল্লাহ শুকরিয়া, আল্লাহর কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাকে এইটা সুযোগ দান করেছেন, এবং আপনারাও ইনশাল্লাহ পারবেন। যেহেতু স্যার আপনাদেরকে নিয়ে ভাবেন যে ইংরেজিটাকে স্থায়ী করার জন্য আপনাদের এই বেসিকগুলো দরকার ছিল। এখন আমি চিন্তা করেছিলাম যেহেতু এটা স্পোকেন, এত কিছু দরকার নেই, সেই হিসাবে আপনাদের ল্যাঙ্গুয়েজটা স্থায়ী করার জন্য স্যার একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমি এটাকে সাধুবাদ জানিয়েছি। তো যাই হোক, তাহলে এখানে আপনার লেখার জন্য আপনার এই বিষয়টা একটু জানতে হবে। আমরা যত জায়গায় ইংরেজি লিখি বা বইয়ে দেখতে পাই, শুধু দুইটা জায়গায় ক্যাপিটাল লেটার বসে, আর বাকি সকল জায়গায় স্মল লেটার বসে, দুইটা জায়গা। এবার সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার বসে, আর সেন্টেন্সের মধ্যে যদি প্রপার নাউন থাকে। হোয়াট ইজ প্রপার নাউন, আমি নাউনের গিয়ে প্রপার নাউনটা বিস্তারিত বলবো, এখন সংক্ষেপে একটু বলছি, যে নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম, নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম। যেমন আমরা ঢাকায় বাস করি বা আমি ঢাকায় বাস করি, তাহলে দেখেন আই লিভ ইন ঢাকা, আইটা হবে বড় হাতের, আর ঢাকার ডি হবে বড় হাতের। আপনি দেখেন এখানে ঢাকাটা কেন প্রপার নাউন, এটা একটা নির্দিষ্ট নাম। নির্দিষ্ট নাম কি, এখন যদি বলি ঢাকা, ঢাকা বলতে অন্য কোনো নগর বা শহরকে বুঝায় না, শুধু ঢাকাকেই বুঝায়। এখন যদি বলি ঢাকা একটা সিটি, এখন যদি বলি সিটি বলতে দেখেন দুনিয়ার সকল শহরকে বুঝায়। যখন সকল শহরকে বুঝালো, তখন এটা কমন নাউনে চলে গেল, অন্য কোনো নাউনে চলে গেল, নাম অন্য কোনো নাম। আর যখন আমি ঢাকা বললাম, ঢাকা বললে আপনি ঢাকাকেই বুঝাবেন। এখন যদি বলি আমি রাজু, হি মিটস উইথ রাজু, এই যে লাস্টে রয়েছে অবজেক্টে রাজু রয়েছে, এই রাজুর আরটা বড় হাতের হবে। কেন হবে, রাজুটা হলো প্রপার নাউন। অর্থাৎ আপনারা এখন শুধু এটা জেনে রাখেন যে এই ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার ব্যবহারে আমরা কথা বলা, লেখার ক্ষেত্রে বা পুস্তকে যে ধরনের সেন্টেন্স গুলো দেখি, সকল জায়গার যেখানে যেখানে ক্যাপিটাল লেটার রয়েছে, সেখানে হয় সেন্টেন্সের শুরুতে রয়েছে, অথবা
ওই সেন্টেন্সের মধ্যে যে শব্দটা বড় হাতের অক্ষর দিয়ে লেখা হয়েছে সেটাই হলো প্রপার নাউন, অর্থাৎ নির্দিষ্ট নাম যেগুলো সেইগুলো ক্যাপিটাল লেটারে লেখা হয়, অন্য কোথায়ও লেখা হয় না। আরেকটা হলো আইটা যেখানেই বসুক, আই দ্বারা যদি আমি হয় তাহলে সেখানে যেখানে সেন্টেন্সের শুরুতে বসুক, মাঝে বসুক আর শেষে বসুক, আইটা বড় হাতের হবে। আর আইটা যখন ওয়ার্ডের মধ্যে বসবে তখন এটা ছোট হাতের হবে। তাহলে এই তিনটা বিষয়, যে সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র দুইটা জায়গায় ক্যাপিটাল লেটার বসে, বাকি সকল জায়গায় স্মল লেটার বসে সেন্টেন্সের শুরুতে, এবং সেন্টেন্সের মধ্যে যদি ক্যাপিটাল লেটার প্রপার নাউন থাকে, সেই প্রপার নাউনের ক্ষেত্রে মূলত বড় হাতের অক্ষর হয়, আর অন্য কোথায় হয় না। এবার আসুন অ্যালফাবেটকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো ভাওয়েল অ্যান্ড কনসোন্যান্ট, একটা হলো ভাওয়েল অ্যান্ড কনসোন্যান্ট। এখন হোয়াট ইজ ভাওয়েল অ্যান্ড কনসোন্যান্ট? ভাওয়েল, দেখেন আমাদের ইংরেজিতে 26টা অক্ষর রয়েছে। এই 26টা অক্ষর এর মধ্যে দুই ভাগে ভাগ করা হয়েছে, এ ই আই ও ইউ, এই 5টা হলো ভাওয়েল, আর বাদ বাকি হলো কনসোন্যান্ট। এবার খেয়াল করে দেখেন, যদি বলি বি, বি উচ্চারণ করতে খেয়াল করেন বি আগে ই আসে। যদি জেড বলি জে, জে আগে এ আসে। যদি এম বলি দেখেন আগে এম আসে, এ আসে। অর্থাৎ এই 26টা অক্ষরের মধ্যে 21টা অক্ষর আমরা যদি উচ্চারণ করি, আপনি একটু খেয়াল করে দেখবেন এই 5টা এ ই আই ও ইউ এর কোনো না কোনোটা সাহায্য নেয়। আর যদি এ ই আই ও ইউ এই 5টায় দেখেন কারণ সাহায্য লাগে না। তাই ভাওয়েলকে বলা হচ্ছে স্বরবর্ণ, অর্থাৎ যে বর্ণ নিজে নিজেই উচ্চারিত হতে পারে, আর যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না। আপনি বি থেকে জেড পর্যন্ত যে 21টা ওয়ার্ড লেটার রয়েছে, এই লেটার 21টা লেটার উচ্চারণ করতে এই এ ই আই ও ইউ এই 5টার কোনো না কোনোটার সাহায্য লাগবে, তাছাড়া হয় না। ভাওয়েলের একটা বিশেষ গুণ হলো, বিশেষ ক্ষমতা হলো, ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ডও হয় না। আপনি এমন কোনো ওয়ার্ড খুঁজে বের করতে পারবেন না যেটার মধ্যে ন্যূনতম ভাওয়েল নাই। অর্থাৎ আমরা যে কথা বলি, আমরা যে সকল শব্দ ব্যবহার করি, এর মধ্যে ভাওয়েলও আছে, কনসোন্যান্টও আছে। শুধু কনসোন্যান্ট দিয়ে কখনোই ওয়ার্ড হয় না। আপনি আজকেই খেয়াল করবেন, আপনার বাসায় যে বইগুলো রয়েছে, সে হোক ছোট ক্লাসের, বড় ক্লাসের অথবা গল্পের ইংরেজি বই যেগুলো আছে, দেখবেন এমন একটা ওয়ার্ড পাবেন না যেখানে ভাওয়েল নেই। ভাওয়েল যদি না থাকে তাহলে সেটা ওয়ার্ডই নয়, সেটার উচ্চারণও হবে না, সেটার অর্থও দেবে না। তাইলে ভাওয়েলের কাজ কি? লেটারকে উচ্চারিত হতে সাহায্য করে এবং ওয়ার্ড গঠন করতে সাহায্য করে। তাহলে এই ভাওয়েল কনসোন্যান্ট ছাড়া দেখেন আর্টিকেল হবে না। আর্টিকেল যদি আপনি জানতে চান, একটা ভাষাটাকে যদি আপনি মানে একেবারে কারেক্টলি জানতে চান, তাহলে আপনার হবে না, মানে আর্টিকেল ছাড়া ভাষা সঠিক হবে না। আর্টিকেল বসালেও ভুল হয়, আর্টিকেল না বসালেও ভুল হয়। আমি দুই বাক্য বলবো, খেয়াল করেন। আই রাইট আ লেটার আর আই ইট রাইস। আমি যদি দ্বিতীয় বাক্যটাতে বসাই আই ইট এ রাইস, আই ইট এ রাইস, তাহলে এখানে আর্টিকেল বসানোর কারণে ভুল হলো। এবার যদি বলি আই রাইট লেটার, এখানে না বসানোর কারণে বাক্যটা ভুল হলো। অর্থাৎ যেখানে বসানো দরকার সেখানে আর্টিকেলটা বসাতে হবে। আর এই আর্টিকেলটা বসবে মূলত এই ভাওয়েল কনসোন্যান্টের উপর নির্ভর করে। আপনাদের একটা তথ্য দেই, ক্লাস 6 থেকে শুরু করে নট অনলি মাস্টার্স, ইভেন বিসিএস এবং সকল চাকরির পরীক্ষায় আর্টিকেল থাকে। এমন কোনো পরীক্ষা নাই, এমন কোনো চাকরির পরীক্ষা, ইউনিভার্সিটি ভর্তির পরীক্ষা, বুয়েট, মেডিকেল, এনি
সেক্টর, অ্যাডমিশন টেস্ট অর জব এক্সামিনেশন, যেগুলো জবের যে চাকরিগুলো আছে, ইভেন বিসিএস, আপনারা দেখবেন বিসিএস এর পিলি পরীক্ষায় অবশ্যই আর্টিকেল থেকে প্রশ্ন হয়। আমি গত 15 বছর হলো বিসিএস এর পিলি প্রশ্ন আমার কাছে আসে, বা এরও আরো বেশি সময় হবে। এমন কোন বছর আমি দেখিনি যে আর্টিকেল আসেনি। অথচ আপনি যদি আর্টিকেল শিখেন, কাউকে যদি বলেন যে আমি আর্টিকেল শিখছি, তাহলে ও আর্টিকেল, হোয়াট ইজ দিস? আর্টিকেল একটা শেখার ভাষায় হলো, এই দিকে আর্টিকেল বলে, এটার শেখার কি আছে? বাট এটা যদি এতই ইয়া হতো, একজন শিক্ষক যে 20-30 বছর ইংরেজি পড়ায়, তারও আর্টিকেল ভুল হয়। আমি অনেস্টলি বলছি, আর্টিকেল এমন একটা ব্যাপার, কিন্তু সাধারণভাবে এটা ভয়ের কিছু নেই। আমি আপনাদের এই যে দুইটা সাউন্ড, ভাওয়েল সাউন্ড এন্ড কনসোনেন্ট সাউন্ড, এই দুইটা সাউন্ডে আমি আর্টিকেল করিয়ে দেব। আর্টিকেলের গুরুত্ব বুঝাইতে গিয়ে আমি কথাটা বললাম। তো সেই গুরুত্ব, সেই আর্টিকেল করতে গেলে আপনার এই ভাওয়েল কনসোনেন্টটা লাগবে। সুতরাং এটাকে অবজ্ঞা করার সুযোগ নেই। তাহলে দেখেন, আমি এক কথা, এখানে অনেক কিছু লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন। যে এই যে যেমন দেখেন এখানে এই আই 5টা, আর বাদ বাকি যে 21টা, এই 21টা উচ্চারণ হতে এই 5টার কোনো না কোনোটার সাহায্য লাগবেই লাগবে। কিন্তু দেখেন, এ উচ্চারণ করতে কারো সাহায্য লাগছে না, ই উচ্চারণ করতে, এভাবে 5টা উচ্চারণ করতে কারো সাহায্য লাগে না। এবং দেখেন এই যে এখানে যে কোনো সেটা দেখেন, আপনি আর, আর অবশ্যই ভাওয়েল আছে, টি, টি, ই, এরকম প্রত্যেকটা শব্দ উচ্চারণ করতে এই 21টা উচ্চারণ করতে 5টার সাহায্য লাগে। তাহলে এক কথায় বলবো, যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হয় তাকে বলা হয় ভাওয়েল, আর যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে বলা হয় কনসোন্যান্ট। দেখেন, ইংরেজি একটা ছন্দের মতো, ছন্দময় কাব্য। প্রথম আমরা লেটার শিখলাম, প্রথম আমরা সাউন্ড শিখেছি, কারণ লেটার সাধারণত দুইটা সাউন্ড দেয়, আর সেই দুইটা সাউন্ড হলো ভাওয়েল এন্ড কনসোন্যান্ট। এই সেটা একত্রে বলা হয় অ্যালফাবেট। এবং এই ভাওয়েল এন্ড কনসোন্যান্ট অর্থাৎ লেটারের পরের যে অংশ, এগুলো কিন্তু লেটারেরই অংশ, এগুলো সব লেটারের অংশ। লেটারের পরের যে অংশটা আসে, লেটারের যে পরের যে অংশটা আসে, সেটা হলো ওয়ার্ড। ওয়ার্ড মানে কি? শব্দ। এখন একেবারে সহজ কথা, দুই বা ততোধিক, দুই বা ততোধিক লেটার পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে। দুই বা ততোধিক লেটার পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে। অর্থাৎ পাশাপাশি বসতে হবে, পাশাপাশি বসতে হবে। আপনি খেয়াল করেন, আমি এখানে এখানে আমি একটু লিখব, দেখেন, বি এ টি, বিএটি, আই মানে খেলি ব্যাট, আবার এই ব্যাট মানে বাদুর। তাহলে দেখেন এটার একটা অর্থ হয়েছে। আবার যদি আমি লিখি সি এ টি, ক্যাট, এবার আমি যদি খেয়াল করবেন একটু, যে এখানে আমি দুইটা শব্দ লিখেছি। এবার যদি আমি লিখি খেয়াল করেন, এক্স ওয়াই জেড, এখানে দেখেন বিএটি ব্যাট, সিএটি ক্যাট। ক্যাট মানে বিড়াল, আর ব্যাট মানে বাদুর, বা ব্যাট মানে খেলার ব্যাট, এই একই বানান। এবার দেখেন এই দুইটা শব্দে, এই দুইটা শব্দে তিনটা করে লেটার রয়েছে। জাস্ট মিনিট, খেয়াল করেন
যে প্রথম শব্দটা 3টা লেটার রয়েছে, পরের শব্দটাও 3টা লেটার রয়েছে, এবং পরে যে লিখছি এখানেও 3টা লেটার রয়েছে। কিন্তু দেখেন প্রথম 2টা অর্থ দিয়েছে, কিন্তু পরেরটা কিন্তু অর্থ দেয়নি, পরেরটা কিন্তু অর্থ দেয়নি। অর্থাৎ আমি এটা বুঝাতে চাচ্ছি যে পাশাপাশি বসলেই ওয়ার্ড হবে না, তার অর্থ প্রকাশ করতে হবে। এখন যদি বলি যে শেষেরটা ওয়ার্ড নয় কেন, আপনারা এখানে দেখেন কোনো ভাওয়াল ব্যবহার করা হয়নি, তাই এটা ওয়ার্ড হয়নি। অর্থাৎ কোনো ওয়ার্ড হতে হলে তাকে একটা ভাওয়াল ন্যূনতম থাকতেই হবে এবং অর্থ প্রকাশ করতে হবে। তাহলে ওয়ার্ড হলো সেটা 2 বা ততোধিক লেটার পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে, 2 বা ততোধিক লেটার পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলা হয়। এবার এখানে দেখেন সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে, কয়েকটি ইংরেজি লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থবোধক শব্দ গঠন করে তাকে ওয়ার্ড বলে। কয়েকটি ইংরেজি লেটার যখন পাশাপাশি বসে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করে ইংরেজিতে, তখন তাকে ওয়ার্ড বলা হয়। এখানে সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। তো দেখেন তাহলে ওয়ার্ড, কয়েকটা লেটার মিলে ওয়ার্ড হয়, এটা একটু মনে রাখেন। পরের যে চ্যাপ্টার আসতেছে সেটাতে আমরা আসতেছি, এটা হলো সেন্টেন্স। সেন্টেন্স মানে বাক্য, সেন্টেন্স মানে বাক্য। আপনার মনে রাখার জন্য কয়েকটা লেটার মিলে ওয়ার্ড হয়, আর কয়েকটা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হয়। কয়েকটা লেটার মিলে একটা ওয়ার্ড হয়, আর কয়েকটা সেন্টেন্স মিলে, সরি, কয়েকটা লেটার মিলে একটা ওয়ার্ড হয়, আর কয়েকটা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হয়। এখন এটাকে সুন্দরভাবে যদি বলা হয় যে সেন্টেন্সটা কি, এখানে একটু খেয়াল করবেন যে দুটার মধ্যে পার্থক্যটা আগে শিখেন। কয়েকটা লেটার মিলে ওয়ার্ড হয়, আর কয়েকটা ওয়ার্ড মিলে সেন্টেন্স হয়। ওয়ার্ডে অর্থ হয়, আর সেন্টেন্সে মনের ভাব প্রকাশ হয়। ওয়ার্ডে অর্থ হয়, আর সেন্টেন্সে মনের ভাব প্রকাশ হয়। এর কারণ হলো ওয়ার্ড হয় লেটার দিয়ে, আর সেন্টেন্স হয় ওয়ার্ড দিয়ে। যখন 3টা 4টা বা 5টা ওয়ার্ড পাশাপাশি বসলো, তখন আপনার একটা মনের ভাব প্রকাশ করতে পারছেন, কিন্তু ওয়ার্ড দিয়ে কিন্তু মনের ভাব প্রকাশ হয় না। তাই বলতে পারি যে কতগুলো অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে একটি অর্থপূর্ণ বাক্য গঠন করে, কয়েকটা অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তো আমি আজকে সেন্টেন্সটা একটা আলাদা চ্যাপ্টার করে, সেন্টেন্স আর পার্ট অফ স্পিচটা, এই সেন্টেন্সটা ডিটেলস বর্ণনা করব। এবং কথা বলার ক্ষেত্রে আমাদের এই 3টা সেন্টেন্স অলওয়েজ আমরা ব্যবহার করে থাকি, একটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ। এই জন্য সেন্টেন্সটা আমার মনে হয় আমি পরের ক্লাসে করালে ভালো হবে। আপনারা কি যতটুক করাইছি আপনারা কি বুঝতে পেরেছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, ঠিক আছে। একদিনে এত বেশি হয়ে যায় যে মাথার থেকে সব ভুলে যায়। ঠিক আছে, অল্প অল্প করে করাইলে সুবিধা হবে সবার, আমাদের জন্য। তো আসলে ব্যাপারটা হলো